সদ্গুরুজি, আপনাকে জানাই আমি আপনার ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি করেছি, কিছু ডিভিডি দেখেছি, আপনার বই পড়েছি, আর সর্বত্রই বিভিন্ন বিষয় নিয়ে আপনার অসাধারণ চিন্তা ও মত যেন চোখ খুলে দেয়। দেশ গঠন থেকে শুরু করে খেলনা গাড়ি বানানো, ঘর চালানো থেকে শুরু করে পার্লামেন্ট চালানো, সব বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তরে আপনি যে মতামত রাখেন তা অসাধারণ। One can ever question. অথচ আপনার ব্যাপারে আমি খুবই কম জানি, আর আপনার এই যে এত অসাধারণ মন, যার ভালো শব্দের অভাবে বলছি চিরাচরিতের বাইরে চিন্তা ভাবনা, এত আলাদা, এত নতুন, এত চোখ খুলে দেওয়ার মতো, আমি মুগ্ধ। আর তাই জানতে চাই আপনার জীবন সম্পর্কে। আর আমি জানতে চাই যে আপনি কি জন্ম থেকে অসাধারণ ছিলেন? সেই মুহূর্ত থেকেই কি এটা শুরু হয়েছিল? আমার জন্ম স্বাভাবিক ছিল, আমি কোনো বাক্স করে আসিনি। আমার মায়ের স্বাভাবিক প্রসব হয়েছিল। না, আমি তো সিনেমা জগতের মানুষ, তাই প্রায় এরকম ভেবে ফেলি। তখন কি রূপকথার মতো কিছু হয়েছিল যে একজন শ্রদ্ধেয় ঋষি আপনার বাড়ি এলেন আর আপনার মার দিকে তাকিয়ে বললেন, একজন গুরু জন্ম নেবেন, আনন্দ করো, তিনি নিজের পথ আর অন্যদের পথও আলোকিত করবেন? আপনিও কি এইরকম করছেন? না, ব্যাপারটা কি তেমনই ছিল? কেমন ছিল আপনার শৈশবটা? কেমন ছিল? আমার মনে হয় না এনারা সবাই আমার মায়ের প্রসব বেদনার গল্প শুনতে এসেছেন। না, আমি সত্যিই খুব মুগ্ধ আর কৌতূহলী যে আমরা সবাই এখানে আছি, কিন্তু আপনি যেভাবে ভাবেন, আপনি কি বলবেন তা শোনার জন্য আমরা উদগ্রীব। আমরা সবাই ছোট শিশু ছিলাম আর বড় হয়েছি, আমরা স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, কিন্তু আমি দেখি আমাদের চিন্তাভাবনার ধরন, আমাদের থাকার ধরনটা খুব বাঁধা ধরা, যেন সিস্টেম বা রীতি অনুযায়ী চলছি। সেখানে আপনি তো কোথায় এসবে শুরু? আমার মনে হয় আপনি ভাবছেন অলৌকিক কিছু হয়েছিল কিনা। একটা জিনিস যা অস্বাভাবিক বলা যেতে পারে তা হলো, বলা হয় আমার জন্ম অনেক দেরিতে হয়েছিল। আমার মা 3 বার হাসপাতালে গিয়ে ফিরে আসেন আর শেষে হাল ছেড়ে দেন যে আমি আসছিই না। আর যখন ভূমিষ্ঠ হলাম তখন আমরা বাড়িতেই। আমার বাবা ডাক্তার হওয়ায় আমরা হাসপাতালেই বেশি থাকতাম, বাড়িতে খুবই কম থাকতাম। হাসপাতালে 3 বার মা যান আর 3 বারই প্রসব হয়নি। সব চেষ্টা করেও কাজ না হওয়ায় মা হাল ছেড়ে দেন। অবশেষে বাড়িতেই জন্ম। তাই মোটামুটি এটাই একমাত্র অস্বাভাবিক ঘটনা। আমার জন্মের বাকি সবকিছুই স্বাভাবিক ছিল। আমি কোনো বাক্সে করে আসিনি, আর আমি পড়াশুনো করতে অস্বীকার করি। আপনার যেটা প্রশ্ন সেটা হলো, মানুষ কি নিজে নিজে বড় হয়ে বিকশিত হয়, নাকি কেউ তাদের বড় করে? দেখবেন সাধারণত মানুষ বলে থাকেন, আমি এই জায়গায় মানুষ হয়েছি, আমি ওইভাবে মানুষ হয়েছি। বিশেষ করে পশ্চিমী দেশগুলোতে আপনি দেখবেন, আমি খ্রিস্টান হিসেবে বা আমি ইহুদি হিসেবে মানুষ হয়েছি। এই ধরনের কথা খুব সাধারণ। আমার মনে হয় একজন মানুষকে বড় করছি এই যে কথাটা, সেটা একেবারে হাস্যকর আর অপমানজনক। আপনি গরু বাছুর বড় করতে পারেন, ঠিক আছে? মানুষ বড় করার মতো কোনো জন্তু নয়। একজন মানুষের নিজে থেকে বিকশিত হওয়ার কথা, নিজের প্রকৃতি অনুযায়ী। এই কারণেই সে অন্তত এই গ্রহে বিবর্তনের নিরিখে সবার উপরে আছে। আর বেশিরভাগ মানুষই এটা ঠিক বুঝতে পারে না, বা বলা যায় অনেকেই তাদের বুঝে ওঠার পথে বাধা দেয়, আর তাদের বড় করতে হয়। বড় করা মানে কেউ আপনাকে ছাঁচে ঢালছে। ছাঁচে ঢালা মানে তার আকার আগে থেকেই ঠিক করা। আর আজকের কোনো ফুলই গতকাল ফোটা অন্য একটা ফুলের মতো একইভাবে ফোটে না। কিন্তু একটা ছাঁচ মানে সেটা সব সময় একই থাকবে। যদি একটা ছাঁচ বানান, ছাঁচ বানানোর উদ্দেশ্যটাই হলো যাতে আমরা বারবার একই রকম আকার পাই। এই মুহূর্তে দুর্ভাগ্যবশত এই কাজটাই সাধারণত আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর তথাকথিত রিলিজিয়নরা করছে। অবশ্যই আমাদের পরিবারেরাও একদলে। তারা চান আপনি নির্দিষ্ট ছাঁচের হন, তারা চান না আপনি স্বাধীন বনফুলের মতো ফুটে উঠুন।
কারণ তাদের মধ্যে নতুন কিছু ঘটলে তারা ভয় পান। তারা পরিচিত জিনিস চান, তারা চান না তাদের মধ্যে অপরিচিত নতুন কিছু জন্ম নিক। তাই যদি সেই রীতির কাছে নতি স্বীকার করে থাকেন, তাহলে হ্যাঁ, আপনাকে নির্দিষ্ট ছাঁচেই ঢালা হয়েছে। যদি নিজের মনুষ্যত্বকে ফুটে উঠতে দেন, তাহলে দেখবেন আপনি কোনো ছাঁচেই পড়েন না। মানুষ হওয়ার সৌন্দর্য এটাই যে বেঁচে থাকার একটাই কোনো নির্দিষ্ট পথ নেই। আপনি একটা কুকুর হলে একরকম হতেন, গরু হলে আরেক রকম, ভেড়া হলে অন্য রকম, পাখি হলে আরেক রকম, ঘাসফড়িং হলে আরেক রকম হতেন। কিন্তু মানুষ হওয়া মানে আপনি কোনো নির্দিষ্ট রকমের নন। মানুষ কি তার সংজ্ঞা নেই, বর্ণনাও নেই। ব্যাপারটা শুধু এই যে এই গ্রহের অন্য সব প্রাণীর জন্যে প্রকৃতি দুটো সীমা টেনেছে, তার মধ্যেই তাদের গোটা জীবন এবং মরণ। কিন্তু মানুষের জন্যে শুধু নিচের সীমাটাই টানা, ওপরের সীমাটা নেই। কিন্তু সামাজিকভাবে মানুষ নিজের জন্যে একটা ঊর্ধ্ব সীমা টানার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতি আপনার জন্য কোনো ঊর্ধ্ব সীমা দেয়নি, সীমাহীন সম্ভাবনা রয়েছে। আর এটাই এখন মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে, কারণ তারা ঠিক করতে পারছে না কি হবেন, চেষ্টা করছেন অন্য কারো মতো হওয়ার। শুধু নিচের লাইনটা সেট, ওপরের লাইনটা সরিয়ে নেওয়া হয়েছে, এটাই বিবর্তন। কিন্তু দাঁড়ান, আমরা এখনও পুরোপুরি জানতে পারলাম না তো আপনার বাচ্চা অবস্থা কেমন ছিল। আপনাকে কি স্কুলে পাঠানো হয়েছিল নিয়ম মতো? আর আপনি কি সেটা মেনে চলেছিলেন? আমায় কি এত শিক্ষিত দেখতে? এইভাবে অপমান করবেন না আমায়। আসলে কি জানেন তো, যখন আমি ইমিগ্রেশন লাইনে গিয়ে দাঁড়াই, বিশেষ করে আমেরিকায়, তারা আমার দিকে তাকিয়ে বলেন, আপনি ইংরেজি বলতে পারেন? আমি বলি, কারণ আমার সেই অশিক্ষিত লুকটা আছে, আর এটা সহজ নয়। আপনি কি জানেন অশিক্ষিত হয়ে থাকতে কি লাগে? শিক্ষা হলো মাত্র 20 বছর কোথাও গিয়ে একটা সার্টিফিকেট পাওয়া, কিন্তু অশিক্ষিত থাকা খুব কঠিন। কারণ যেদিন থেকে আপনি জন্মেছেন, আপনার বাবা মা, বড়রা, স্কুল, সবকিছু, সবাই আপনাকে এমন শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যা তারা নিজেরাই অনুসরণ করেনি বা তাদের জীবনেই পরিবর্তন আনেনি। তারপর আপনিও কি যেমন আমরা সবাই টিনেজ বয়সে বিভ্রান্ত সময় কাটিয়েছি, যখন সত্যিই জানতাম না কোথায় যাচ্ছি, আপনি কি স্পষ্টভাবে নিজের রাস্তা জানতেন? একদমই না। আমি সেই 3-4 বছর বয়স থেকেই খুবই কৌতূহলী, মাথায় সব সময় লক্ষ লক্ষ প্রশ্ন থাকতো, সবকিছু নিয়েই মনে প্রশ্ন জাগতো, সবকিছু, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন। মানে খুবই মৌলিক একটা প্রশ্ন, মানে অস্তিত্ব নিয়ে, আমার নিজের অস্তিত্ব নিয়ে। তো যখন আমার 3-4 বছর বয়স, তখন হঠাৎ বুঝতে পারলাম আমি কিছুই জানি না। মানে কেউ আমাকে এক গ্লাস জল দিলে জলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আমি জানি কিভাবে জল ব্যবহার করতে হয়, আমি জানি জল পান করলে পিপাসা মিটবে, এর অনেক রকম ব্যবহার রয়েছে, কিন্তু আমি জানি না জল জিনিসটা ঠিক কি। আমি বলছি, আজও আপনি জানেন না জল কি। এটাই একমাত্র জিনিস যা গ্রহে 3টে অবস্থায় পাওয়া যায়। পৃথিবীর 2/3 জল, আপনার শরীরের 2/3 জল। জীবন বললেই আমরা জল বুঝি, কিন্তু আসলে জল কি তা জানি কি? আমাদের সমস্ত বৈজ্ঞানিক অনুসন্ধান সত্ত্বেও আমরা একটা পরমাণুকেও তার পূর্ণ বিস্তারে জানি না। আজ আমরা বিজ্ঞান বলতে বুঝি সবকিছুকে ব্যবহার করার উপায় শেখা, তাই না? আমরা পরমাণুকে ব্যবহার করতে জানি, কিভাবে সেটা ভাঙতে হয়, কিভাবে জুড়তে হয়, কিন্তু আসলে সেটা কি আমরা সেটা জানি না। যে কোনো জিনিসের নাম করুন, এই সৃষ্টির কোনো ক্ষুদ্রতম জিনিস হলেও সেটাও আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে জানি না। এটাই জীবনের ফ্যাক্ট। না, এমনকি এই যে সহজ উদাহরণটা দিলেন যে আপনি জলের দিকে তাকিয়ে থাকতেন, মানে আমাকে প্রথমেই শেখানো হয়েছিল জল হলো H2O, আর এটা কি করতে পারে, আর এটার সাথে রং মেশালে এটা সেই রঙের হয়ে যায়, এটা পান করলে তৃষ্ণা মেটায়। কিন্তু কখনোই জলকে ততটা মন দিয়ে দেখিনি যে বুঝতে পারবো জল আসলে কি তা জানি না। কারণ কেউই মন দিয়ে কিছু দেখছে না। দেখুন, সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কেউই এখানে এক টুকরো জীবনের প্রতিও মনোযোগ দিচ্ছে না। তারা এইরকম। যদি কোনো একটা জীবনেও মন দেন, সেটা একটা ঘাসের পাতা হতে পারে, বা একটা ফড়িং, বা একজন মানুষ, একদম অন্যরকম কিছু একটা ঘটবে। এই জন্যই আমরা বলেছি জীবন আর ভালোবাসা, কারণ একজন মানুষের প্রতিও মনোযোগ দিলে কিছু ভালোবাসা অন্তরে জন্মাবে। কেমন? গোটা জীবনকে মিস করলেও কিছু আবেগ অন্তত আপনার মধ্যে জাগা উচিত।
সেটা তখনই ঘটবে যখন কোনো একজনের প্রতি মনোযোগ দেন। যদি এইভাবে তাকান, আজকাল তো এটা ফ্যাশন হয়ে গেছে, কারণ আপনি এখন ফেসবুকে ভালোবাসছেন, আপনি পুরো মানবজাতিকে ভালোবাসেন। একজন মানুষকে ভালোবাসতে, যদি একজনকেও ভালোবাসতে চান, তার জন্য জীবন দিতে হয়। পুরো মানবজাতিকে ভালোবাসতে কোনো খরচই নেই। ভগবানকে ভালোবাসলে তো আরো ভালো, কারণ যে এখন এখানে নেই তাকে ভালোবাসা সবসময় সহজ, খুবই সোজা। কিন্তু যদি এমন কাউকে ভালোবাসতে হয় যিনি এখন আপনার পাশে বসে, এর জন্য জীবন দিতে হয়, বুঝলেন? পাশেই যে বসে আছে তাকে ভালোবাসা কতটা কঠিন, আর যিনি মারা গেছেন বা স্বর্গে আছেন এমন কাউকে ভালোবাসা কতটা সহজ, তাই নয় কি? এটা স্বীকার করাই ভালো। কারণ কাউকে ভালোবাসতে হলে প্রথম জিনিস হলো আপনাকে মনোযোগ দিতে হবে। মনোযোগ ছাড়া সেটা হবে না। আর সর্বোপরি অন্য কাউকে জায়গা দিতে নিজের কিছু ছেড়ে দিতে হবে, না হলে এটা সম্ভব নয়। ইংরেজিতে কথাটা খুব ভালো, ইউ মাস্ট ফল ইন লাভ। আপনি ভালোবাসায় উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, উড়তে পারেন না। আপনাকে ভালোবাসায় পড়তে হবে, আপনার কিছু একটা খসে পড়তে হবে, না হলে এটা সম্ভব নয়। ভালোবাসা কি বুঝবেন না? তাই যদি জীবনের একটা নকল অভিজ্ঞতা চান, তাহলে কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে হবে না। সবকিছুই ইনফরমেশন বা তথ্য, কিছুই জলজ্যান্ত বাস্তব অভিজ্ঞতা নয়। সবকিছুই টেক্সট বুক থেকে বা সিনেমা বা ইন্টারনেট থেকে আসছে, কিছুই আসছে না জীবনের অভিজ্ঞতা থেকে। আর আজ আমরা আরো বেশি করে সেটাই করছি।